খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেস্কের সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাটে বলে ছন্দ ফেরানোর উপায় খুঁজছেন টাইগাররা। আগামীকাল শুরু হবে 3 দিনের অনুশীলন ম্যাচ। ব্যর্থ ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনার পর তীব্র সমালোচনার মুখে এবার জরুরি বৈঠক ডেকেছে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর বারোতে অনুষ্ঠিত হবে এই জরুরি বৈঠক সভা ফিফার এক্সিকিউটিভ কমিটির সভার মাধ্যমে। গুঞ্জন আছে দেশের ওপর আস্থা ফেরাতে সংস্থার শীর্ষ ব্যক্তিত্বদের বৈঠকে ডেকেছেন ইনফান্তিনো। দর্শক, এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার আমরা বিস্তারিত আলোচনায় ফিরতে চাই। এবার আমাদের বিষয়টা হচ্ছে প্যারা অলিম্পিকের কি অবস্থা বাংলাদেশে। কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, নির্বাচনটা কিভাবে বা কোন পদ্ধতিতে হয়েছে, যেখানে অন্য ফেডারেশনগুলো এখন অ্যাডহক কমিটি নিয়ে পরিচালনা করছে এবং 3 মাসের মধ্যেই সেই নির্বাচনটা হবে। তবে তার আগে কেন এই প্যারাঅলিম্পিক কমিটি এরই মধ্যে নির্বাচন সেরে ফেলেছে, এ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে কমিটির মহাসচিব আছেন ডক্টর মারুফ আহমেদ মৃদুল। মৃদুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে স্পেশালি এই বিশেষ দিনে, যে আজকে এই গণ অভ্যুত্থান দিবস, আমাদের 5ই আগস্ট আমাদের বাংলাদেশ সবার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি আমাকে ডেকেছেন, মানে আপনারা ডেকেছেন, এখন টিভি আমাকে ডেকেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু জানতে চাই যে গণ অভ্যুত্থান তো 2 বছর হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গনে আসলে কতটা পরিবর্তন সম্ভব হয়েছে, বিশেষ করে প্যারাঅলিম্পিক কমিটি আসলে কতটা পরিবর্তন আনতে পেরেছে? আমি মনে করি যে স্পেশালি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিও বাংলাদেশের কাজ অসম্ভব ভালো হয়েছে। কারণ এর মাধ্যমে আমরা গত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে 3টি স্বর্ণ পদক এবং 2টি ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে এই ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা এনেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ। পাশাপাশি জাপান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একটা ব্রোঞ্জ পদক জয় করেছে। আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশের হাত ধরেই এসছে। এবং পাশাপাশি হচ্ছিল গিয়ে যে আমাদের বর্তমান সরকার এবং বর্তমান আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হকের, এবং স্পেশালি আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদের সবচেয়ে ক্রীড়া হলে পেশা, পরিবার পারবে ভরসা, এরই পরিপ্রেক্ষিতে, এরই ধারাবাহিকতায় এই স্লোগানকে সামনে রেখে আমাদের 60 জন প্যারা অ্যাথলেট বা ক্রীড়াবিদ ভাতা পাচ্ছেন, ক্রীড়া ভাতা পাচ্ছেন। 7 জন নাকি 7 জন? 7 জন, 7। আচ্ছা, 7 জন। আচ্ছা, এটা তো অবশ্যই একজন ক্রীড়াবিদ বা অ্যাথলেটদের জন্য অবশ্যই একটা আশার বাণী। সেই জায়গা থেকে আমাদের 2024 গণঅভ্যুত্থান হলো, এই সময়টাতে সরকার পরিবর্তন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা দেখছি যে দফায় দফায় অ্যাডহক কমিটি এসেছে। বিশেষ করে ক্রিকেটে অনেক বেশি পরিবর্তন হয়েছে। এখনো সরকার তো প্রায় 6 মাসের বেশি সময় ধরে বর্তমান সরকার তারা দায়িত্ব বুঝে নিয়েছে। এখনো আমরা অ্যাডহক কমিটির আন্ডারেই ঘুরে ফিরে মানে নেতৃত্বটা দিতে হচ্ছে। কেন স্থায়ী কমিটি কেন এখনো হলো না? সেই জায়গায় কি আসলে বর্তমান সরকারের কোনো মানে আপনার কোনো দেখছেন কিনা যে তাদের আসলে গাফিলতি বা তারা আসলে দায় সারা কাজ বা আরেকটু গুছিয়ে আসলে তারা কাজটা করতে চাচ্ছে? এখানে আসলে আলটিমেটলি ক্রীড়াঙ্গনে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একের পর এক কমিটি পরিবর্তন হচ্ছে। না, আমি মনে করি যে বর্তমান সরকার সঠিকভাবে এগোচ্ছে। বিকজ অফ যখন আমরা বর্তমান আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়কে যখন আমাদের ক্ষেত্রে বুঝালাম যে আমরা আইপিসি, ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির একটা ব্যান আমাদের বিরুদ্ধে ব্যান করবে বা এরকম কিছু, যে আমরা অন্তত বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের যদি নির্বাচনটা যদি এই সময় না হতো, তাহলে দেখা গেছে আগামী মাসে আমাদের বিরুদ্ধে একটা কোনো একটা ব্যবস্থা নিতে হবে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং এশিয়ান প্যারালিম্পিক কমিটি। এবং বারবার চিঠির মাধ্যমে
কারণ বারবার আমাকে রিমাইন্ডার দিচ্ছিলেন। তখন আমরা যখন বর্তমান সরকারকে বুঝালাম যে আমাদের এই নির্বাচনটা দরকার, বিশেষ করে নির্বাচিত কমিটি বা ইলেক্টেড কমিটি, তখন হচ্ছিল গিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, তারপরে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ওনারা বুঝতে পেরেছিলেন এবং এজন্যই কিন্তু আমাদের নির্বাচনটা হয়েছে। এবং আমরা আরও দেখছি যে এই মানে গত যে সার্চ কমিটির মাধ্যমে যে অ্যাডহক কমিটি হয়েছিল এবং সার্চ কমিটি পরবর্তীকালে যে রিসেন্টলি আবার দেখলাম যে কিছু 28টা ফেডারেশনে মনে হয় অ্যাডহক কমিটি, 27টা ফেডারেশনে অ্যাডহক কমিটি এসেছে এবং ওনাদেরকে কিন্তু বাইন্ডিংস দিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচন করে একদম নির্বাচিত কমিটির মাধ্যমে একটা প্রসেসিংয়ের মধ্যে যাবে এবং করবে। আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে চিন্তা ভাবনা করছে এবং সঠিক এবং সুন্দর কমিটি গঠন করার জন্য এটা একটা প্রসেস বা একটা প্রক্রিয়া আমি ধরে নিতে পারি। মৃদুল ভাই, বাংলাদেশের মধ্যে 52টার বেশি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন মিলে সবগুলো রয়েছে, তবে এর মধ্যে মাত্র 27টা ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে এবং তাও 3 মাসের মধ্যে। এবং আমরা দেখেছি যে সব কমিটির মধ্যে 27 থেকে 29 জনের মতো সদস্য রয়েছে। 3 মাসের মধ্যে যে কমিটিটা নির্বাচনে যাবে সেখানে আসলে 27 জনের কি কোনো দরকার ছিল কিনা, বা এই যে 3 মাস, কারণ আমরা দেখেছি এখনো অনেক কমিটি তাদের কার্যনির্বাহী কমিটির যে প্রথম সভা সেটাই অনুষ্ঠিত করতে পারেনি। এটা কি জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কি এটা? আমার তো মনে হয় কোনো একটা নীতিমালা বা একটা প্রসেসের মধ্যে দিয়ে এগিয়েছে। আমার মনে হয় যে ওনারা আমার এখানে হচ্ছিল গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের যারা কর্মকর্তা আছেন বা যারা দায়িত্বে আছেন, ওনারা চিন্তা ভাবনা করেই তো আমার মনে হয় যে এটা করেছে। এবং যদি করতে পারে তাহলে আমার মনে হয় যে এর মাধ্যমেই নির্বাচন যদি করে ফেলতে পারে তাহলে তো আমি মনে করি যে এটা হচ্ছিল বেস্ট, মানে এটা একটা সবচেয়ে সুন্দর প্রক্রিয়া হবে। করে ফেলতে পারলে একটা প্রক্রিয়াটা ভালো হবে। যদি না করতে পারে, কারণ আমরা অনেকগুলো কমিটির আমরা দেখেছি যে এখনো যেটা বলছিলাম যে তাদের পরিচয় পর্ব, তারা একজন আরেকজনকে চেনেই না। আসলে যখন না চিনবে তখন একভাবে কাজ করে একটা নির্বাচন, কারণ জেলা ক্রীড়া সংস্থারও তো নির্বাচনের একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে তারপরে তাদেরকে নির্বাচিত হতে হবে। সবকিছু মিলে একটা মানে প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘমেয়াদী। সেই 3 মাস সময়টা কি আসলে অনেক ফেডারেশনই বলছে 3 মাসটা অনেক কম। যদি আসলে প্রক্রিয়া এবং যদি সুন্দরভাবে করতে পারে, নিয়ম মাফিক যদি কাজটা করতে পারে, যেমন একদম জেলা পর্যায় থেকে যদি আসলে ওইভাবে প্রত্যেকটা ক্রীড়া সংস্থা বা জেলা পর্যায়ে যে কমিটিগুলি আছে এর মধ্যে যদি কাউন্সিলর নিয়োগের মাধ্যমে যদি করা যায় তাহলে কিন্তু 15 দিনেও সুন্দরভাবে করা যায়। আবার দেখা গেছে যে 1 বছরেও কেউ কিছু করতে পারতেছে না। যদি কমিটিগুলি যদি আমি মনে করি যে প্রপার এবং সুন্দর হয় এবং ওনারা যদি হচ্ছে দায়িত্বশীল হয় এবং দায়িত্বটাকে যদি নিজ মনে করে যদি সুন্দরভাবে সামনের দিকে এগোয়, আমার মনে হয় 3 মাসের মধ্যে সুন্দরভাবে এইসব নির্বাচনগুলি সম্ভব এবং ইলেক্টেড বা নির্বাচিত কমিটি গঠন করা সম্ভব। আচ্ছা, এবার আপনাদের একটু কমিটিতে প্যারাঅলিম্পিকের কমিটিতে আসি। আপনারা তো 2 বছর ধরে স্থায়ী কমিটি এভাবেই চালিয়ে যাচ্ছেন এবং আপনারা এখন নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে আপনাদের আসলে সবকিছু পরিকল্পনা করা আরো বেশি সহজ হয়ে গেছে। এই পরিকল্পনার মধ্যে আসলে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে? কয়েকদিন আগে আমরা দেখেছি আপনারা বাংলাদেশ প্যারা গেমস একটা তৈরি করেছেন, যেখানে আসলে ট্যালেন্ট হান্ট বলা যায়। কয়টা আপনারা ইভেন্টের আসলে ওই গেমসটা করেছেন এবং ওই প্রক্রিয়ার মাধ্যমেই তো আপনারা এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে পেরেছেন। 6টি ডিসিপ্লিন আছে এশিয়ান গেমসে। আমি মনে করি যে গত বছর 2025-এর 17ই জুলাই হচ্ছিল আমরা টেক ওভার করেছিলাম, মানে আমরা দায়িত্ব নিয়েছিলাম এবং আমরা জাস্ট 1 মাস, এবার হচ্ছিল গিয়ে 23শে জুলাই হচ্ছিল আমাদের নির্বাচন হয়েছে। তাহলে আমি মনে করি যে 1 বছর 7 দিনের মতো আমরা দায়িত্ব পালন করেছিলাম এবং আমাদের সবচেয়ে বড় আমাদের দায়িত্ব ছিল যে আমরা যেন অন্তত এই প্রতিবন্ধী ক্রীড়াবিদদের আস্থার প্রতীক হয়ে যেন আমরা কাজ করতে পারি। এবং আমরা আশা করি যে আমি মনে করি আল্লাহর রহমতে অশেষ ওনাকে আমি কৃতজ্ঞতা জানাবো যে ওনার মানে আমরা কাজটা সঠিকভাবে পালন করতে পেরেছি। স্পেশালি আমাদের কমিটিটা ছিল অসাধারণ এবং আমি গত যে কমিটি আমাদের অ্যাডহক কমিটির যে সভাপতি ছিলেন জনাব মাসুদুল হাসান সহ প্রত্যেকটা সদস্য ছিলেন হচ্ছিল কি আমি মনে করি মানে প্রত্যেকে তারা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এবং এর মধ্যে আমরা নট অনলি যে এশিয়ান ইয়ুথ প্যারা গেমস, আমি একটু আগেই বললাম যে 3টা গোল্ড 2টা ব্রোঞ্জ পেয়েছে, তাছাড়া হচ্ছিল গিয়ে আমরা কি করেছি এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের জন্য কিন্তু আমরা একটা ফার্স্ট বাংলাদেশ এশিয়ান ইয়ুথ প্যারা গেমস বাংলাদেশেও করেছিলাম। ও ট্যালেন্ট হান্টের মাধ্যমে
সঠিক প্রক্রিয়া এবং ট্যালেন্টদেরকে, ওই জুয়েল অ্যাথলেটদেরকে আমরা যখন সিলেকশন করেছি, এর মাধ্যমেই কিন্তু আমাদের ওই অ্যাচিভমেন্টটা এসেছিল। এবং সেম ওয়েতে আমরা কি করেছি যে সামনে যে আমাদের কি বলে যে আমাদের যে এশিয়ান প্যারা গেমস 2026 অক্টোবরের 18 থেকে যে 24 অক্টোবর অনুষ্ঠিত হবে জাপানের আইচি নাগোয়াতে, ওইখানেও আমরা চেষ্টা করেছি যে একদম সঠিক প্রক্রিয়া এবং সবচেয়ে সেরা অ্যাথলেটগুলোকে বাছাই করার জন্য। এবং আমরা হচ্ছিল গিয়ে আগামীকাল সকালে 11টায় ঢাকা স্টেডিয়ামে আমাদের যে ট্রেনিং ক্যাম্পটা উদ্বোধন হবে এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব আমিনুল হক উদ্বোধন করবেন। সচিব মহোদয় সহ সবাই ক্রীড়া পরিষদের কর্মকর্তারা উপস্থিত থেকে ওই ট্রেনিং ক্যাম্পটা প্রায় 2 মাসের জন্য 10ই অক্টোবর পর্যন্ত, আমরা 11 তারিখ আমরা চলে যাব, 10ই অক্টোবর পর্যন্ত এই ট্রেনিং ক্যাম্পটা পরিচালনা করব। আশা করি যে বাংলাদেশের সবচেয়ে সেরা কোচদের দিয়ে আমরা ওই ট্রেনিং ক্যাম্প পরিচালনা করব। এবং যদি আমরা সুন্দরভাবে যে প্রসেস আমরা এগোচ্ছি, এর মাধ্যমে আমরা মনে করি যে এটা ওদের সবচেয়ে সেরা প্রশিক্ষণটাই হবে এবং এর মাধ্যমে আমরা যেন আবার ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারি, এই জিনিসটা হবে আমি আশা রাখছি। একটা ট্রেনিং ক্যাম্প উদ্বোধনের জন্য কেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে, কেন তাকে দিয়ে উদ্বোধন করাতে হবে? আমরা অন্য ফেডারেশনে দেখেছি এমনি শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে হলো কি, আমি মনে করি যে এটা হলো উৎসাহ, সেটা কি ফোকাস থাকার জন্য বা মিডিয়াতে আলোচনা আসার জন্য? নট অনলি আলোচনা বাট অলসো হচ্ছিল এটা উৎসাহ। আমি মনে করি যে আমি যদি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে যদি করি, উদ্বোধন করি, তাহলে আমাদের ক্রীড়াবিদরা উৎসাহ প্রকাশ করবে, তখন ট্রেনিং ক্যাম্পটা সুন্দরভাবে হবে। তারপরে হচ্ছে হলো গিয়ে এখানে আবার ব্যাপার আছে যে, কারণ মন্ত্রণালয়ই তো আমাদেরকে মনে করেন ট্রেনিংয়ের জন্য, কারণ আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির এই ট্রেনিং পরিচালনার জন্য অত মানে আমি মনে করি যে অর্থের যোগান দেয় এটা কিন্তু মন্ত্রণালয় দেয়। তারপরেও আমরা চেষ্টা করি যে কিছু কিছু স্পন্সর জোগাড় করে আমরা এর মধ্যে প্যারা গেমসটা করলাম, বা অন্যান্য যে অ্যাম্পুরি ফুটবল বা আদার্স যে প্রতিযোগিতাগুলি আমরা বাংলাদেশে ক্রিকেটেরও কিছু আমরা করেছি, এগুলি করে আমরা স্পন্সরের মাধ্যমে সাধারণত এগুলি আমরা অ্যারেঞ্জ করি। কিন্তু যখন বড় আকারে বৃহৎ আকারে কিছু করতে যায়, তখন কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের দিকে বা মন্ত্রণালয়ের দিকে মানে আমাদের ওনাদের, এটা তো শুধু আপনারা না, সব দেশের প্রায় ফেডারেশন অ্যাসোসিয়েশনে আসলে মন্ত্রণালয় নির্ভর হয়ে থাকে। তারপরে আমরা চেষ্টা করছি যে বেসরকারি পর্যায়ে আমরা কিছু কাজ করার জন্য, বেসরকারি পর্যায় থেকে এবং সিএসআর ফান্ড থেকে যেন আমরা আসলে কিছু, কারণ আমাদের এলাকায় একটা নির্দিষ্ট মানে পরিমাণ একটা ডিপোজিট বা এফডিআর বা আপনাদের বাজেট বা আপনাদের যে স্পন্সর, এই ব্যাপারটাতে আসবো। তবে তার আগে একটু বলতে চাই, এশিয়ান গেমস তো আপনাদের কাল থেকে 70 দিনের প্রস্তুতি শুরু হচ্ছে। সেক্ষেত্রে আপনারা ব্যাডমিন্টন আছে, টেবিল টেনিস আছে, এখানে আসলে কতজন পার্টিসিপেট করতে যাচ্ছে এশিয়ান গেমসের জন্য আপনারা আলাদাভাবে, এবং দফায় দফায় সেই বাছাই কার্যক্রমটা কি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবেন কিনা? ইয়েস, অফকোর্স, বিকজ অফ আমরা হচ্ছে লং লিস্ট প্রক্রিয়ার মাধ্যমে, কারণ এই জাপানের এশিয়ান গেমসে কিন্তু এখানে র্যাঙ্কিং, তারপরে ক্লাসিফিকেশন, কিছু ক্রাইটেরিয়া আছে যে ওইখান থেকেই মানে জাপান থেকেই সিলেক্ট করা হয় যে আসলে র্যাঙ্কিংয়ে যারা থাকবে বা যাদের রেজাল্ট ভালো বা ক্লাসিফিকেশনে যারা টিকবে, মানে ওইখানে ওইভাবে কিন্তু এই যে প্রতিবন্ধী ক্রীড়াবিদ বা আমাদের প্যারা অ্যাথলেটদের সিলেকশন করে। যেমন ব্যাডমিন্টনে আমরা নিয়েছি 4 জন, দেখা গেছে যে 4 জনও টিকে যেতে পারে, আবার ওই যদি র্যাঙ্কিং প্রক্রিয়া বা আমাদের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, আবার দেখা গেছে 2 জনও আসতে পারে। ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াটা কি আসলে? এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ক্রাইটেরিয়া, বিকজ দেখা গেছে যে কেউ হলো আপার মানে লিম, যেমন হাতে যাদের প্রবলেম হয় ওদেরকে হচ্ছে হলো গিয়ে হাতের যাদের সমস্যা আছে ওদের সাথেই কিন্তু ওদের কি বলে যে ক্যাপাবিলিটি, তারপরে হচ্ছে হলো গিয়ে তাদের মানে কিছু খেলার প্রক্রিয়া, তারপরে মানে এটা হলো সমমানের খেলোয়াড়দের সাথে সমমানের খেলোয়াড়দেরই হচ্ছে হলো গিয়ে, যেমন দেখা গেছে যে পায়ে কোনো সমস্যা থাকে কিন্তু ওর ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যদি দেখা গেছে একই রকম হয়, তখন ওদের সাথেই কিন্তু ওইখানে গিয়ে খেলতে হয়। এই জন্য হচ্ছিল ক্রাইটেরিয়া, এটা হলো সায়েন্টিফিক একটা ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া, যে ক্লাসিফাইড করে ওদের ক্লাসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে একই মানের প্লেয়াররা যেন একসাথে খেলতে পারে। যেমন দেখা গেছে যে একটা এখানে লোক দেখা গেছে 8টা বা 6টা ডিভিশনিং থাকবে এবং ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া থাকে, ওই অনুযায়ী হচ্ছে গিয়ে ওরা সিলেকশন করে যে কার সাথে কে খেলবে, মানে কোন প্রতিযোগীর সাথে কোন প্রতিযোগে অংশগ্রহণ করবে। এভাবেই কিন্তু মানে 6টা থেকে 8টা ক্লাসিফিকেশনের মাধ্যমে তাদেরকে ঠিক করা হয় যে ব্যাডমিন্টনে কোন প্লেয়ারটা কোন প্লেয়ারের সাথে খেলবে। যেমন যদি SL4 হয়, যেমন SL4 মানে লিম্বের ব্যাপার, বা SU5 মানে আপার বা লিম্ব মানে পায়ের যদি সমস্যা থাকে, পায়ের সমস্যার সাথে কিন্তু
ওই পায়ের ওই ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবিলিটি অনুযায়ী ওই খেলোয়াড়টাই খেলে। এভাবে হচ্ছিল ওইখানে সিলেকশন প্রক্রিয়াটা মানে পরিচালনা করা হয়। আচ্ছা, তাহলে আপনারা আসলে সেই ক্যাটাগরিতে তো নিশ্চয়ই আসলে নির্বাচন করে আপনারা পরীক্ষা নিরীক্ষা আমরা আমাদের যতটুকু বাংলাদেশে ক্লাসিফিকেশন করার মতো আমাদের ক্যাপাসিটি আছে ওই অনুযায়ী আমরা সব কিছু করে আমরা পাঠিয়েছি। কিন্তু ওইখানে ইন্টারন্যাশনাল একদম সারা পৃথিবীর একটা হচ্ছিল আইপিসি মানে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং এশিয়ান প্যারালিম্পিক কমিটি আলাদা টিম আছে। ওরা আবার নতুন করে আমাদের সাথে মানে আমরা যে ঠিক সঠিক প্রক্রিয়া করেছি কিনা ওইটা দেখে তারপরে ওরা সিলেকশন করবে। আচ্ছা, তো এখন পর্যন্ত আপনারা কয়জনকে সিলেকশন করেছেন? আমরা এই পর্যন্ত 23 জনকে সিলেকশন করেছি। আচ্ছা, মানে 6টা ডিসিপ্লিনে। শুরুটা 23 জন করবেন, তারপরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পর যদি টিকে যায় সেক্ষেত্রে আস্তে আস্তে ওই অনুযায়ী আমাদের টিম। এই জন্য আসলে কয়জন প্রশিক্ষককে আপনারা রেখেছেন? কারণ আলাদা আলাদা যেহেতু সেগমেন্ট রয়েছে 6টি। এটা হলো আমরা আপাতত হচ্ছিল গিয়ে 6 ডিসিপ্লিনে 6 জন কোচ এবং পাশাপাশি সহকারী কোচ হিসেবে ওনাদেরকেও রেখেছি। আচ্ছা, এটা তো এশিয়ান গেমসের জন্য, প্যারা অলিম্পিক এশিয়ান গেমসের জন্য পঞ্চম আসর। এর আগে আসরগুলোতে আসলে আমাদের অর্জনটা কি এবং আমরা এবার আসলে কি সেট করতে যাচ্ছি? আমি তো অলরেডি বলেই ফেললাম যে আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক বা বাংলাদেশের প্যারা স্পোর্টসের জগতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা হচ্ছিল ওই যে ডিসেম্বরে যে 3টা গোল্ড আর 2টা ব্রোঞ্জ। এর আগে হচ্ছিল ব্যাডমিন্টনে দেখা গেছে 1টা বা 2টা ব্রোঞ্জ এসেছে, কিন্তু বড় আকারে কোনো অ্যাচিভমেন্ট ছিল না। কিন্তু আমরা আশা রাখছি যে এই পঞ্চম আসরে বাংলাদেশ এবার অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এখানেও একটা ভালো একটা রেজাল্ট আনবে আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, এশিয়ান গেমসের পরে তো আসলে প্যারা অলিম্পিকটাও আসে 4 বছর পর পর। সেই জায়গাটাতে আপনাদের এই কমিটির আসলে প্ল্যানিংটা কি? কারণ দেখা যায় যে অন্য দেশগুলো যখন প্যারা অলিম্পিক শেষ হয় বা কোন টুর্নামেন্ট শুরু হয় সাথে সাথে সেই টুর্নামেন্টটা নিয়ে আবার পরিকল্পনা বসে যায় এবং মাঠেও আমরা দেখি তাদের পরিকল্পনার প্রতিফলনটা হয়। আমরা যখন কোনো আসরে অংশগ্রহণ করতে চাই তার 1 মাস বা 1.5 মাস আগে থেকে আমাদের প্রস্তুতিটা শুরু হয়। সেই জায়গাতেই কি আমাদের অর্জনে আসলে ব্যাঘাত ঘটে কিনা, যে আমরা আসলে দীর্ঘমেয়াদী কোনো প্রস্তুতি বা দীর্ঘমেয়াদী প্ল্যান না থাকার কারণে আমাদের সেই অ্যাচিভমেন্ট আসলে আসে না দেশের মাটিতে? আমি মনে করি যে আমরা এই কমিটি প্রথম থেকেই আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিশেষ করে অ্যাডহক কমিটি আর নির্বাচিত কমিটির অলরেডি আমরা যে এর আগে থেকে আমরা প্ল্যান করেছি যে আমরা অন্তত বছরব্যাপী একটা প্ল্যান করেছি এবং 4 বছরের একটা প্ল্যান করেছি যে বিশেষ করে এগুলো গিয়ে লস অ্যাঞ্জেলস 2028-এ যেই মানে ওয়ার্ল্ড অলিম্পিক যেটা হবে আর কি, আমরা অলরেডি চিন্তা ভাবনা করেছি যে ওইখানে কীভাবে 2028-এ হবে লস অ্যাঞ্জেলসে আমেরিকাতে অলিম্পিক। মানে অলিম্পিকের আসলে প্যারালিম্পিকটা হয় কি যে একদম স্পেসিফিক অলিম্পিক যখন হয় মানে ওয়ার্ল্ড অলিম্পিক যখন হয়, ওয়ার্ল্ড প্যারালিম্পিকটা ঠিক 7 দিন পরেই হচ্ছিল গিয়ে, হ্যাঁ মানে একই ভেন্যুতেই। যেমন এশিয়ান প্যারা গেমসও কিন্তু এশিয়ারের জাস্ট 7 দিন পরেই শুরু হবে। সেম ওয়ার্ল্ড প্যারালিম্পিকেও আমরা এখন থেকে প্ল্যান করছি যে আসলে সবচেয়ে সেরা প্লেয়ার বাছাই করা যাবে কিনা বা কিভাবে আসলে শুধু নট অনলি যে 6টা ডিসিপ্লিন আরও কিছু, যেমন আমরা তাইকোন্ডোকে নিয়ে এসেছি। যেমন এবার হচ্ছিল প্রথম অ্যাটেন্ড করছে বোচিয়া হচ্ছিল গিয়ে একদম সিভিয়ার পর্যায়ে যারা ডিসেবিলিটি আছে ওরাই হচ্ছিল গিয়ে বোচিয়া গেমে অ্যাটেন্ড করে, মানে একদম মানে হুইল চেয়ার পার্সন যারা একদম বল দিয়ে আসলে হ্যাঁ এটা হচ্ছিল গিয়ে 8টা বলের খেলা, 2 দল বা সিঙ্গেল, এরকম সিঙ্গেল গেমও হয়, টিম গেমও হয়, আবার ডাবলসও হয়, মানে এরকম কিছু আছে। যেমন আমরা এইভাবেই চিন্তা ভাবনা করছি যে এখান থেকেও আমরা অ্যাচিভমেন্ট আনবো। আমরা চেষ্টা করছি যে শুধু মানে বাংলাদেশে যে শুধু 3টা বা 4টা, কারণ ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি আসলে কাজ করে 29টা গেম মানে স্পোর্টস ডিসিপ্লিন নিয়ে, স্পেশালি আইপিসি যেটা সিলেক্টেড মানে আইপিসি ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এই 29টা ডিসিপ্লিন নিয়ে কাজ করে। সেম হচ্ছিল ন্যাশনাল প্যারালিম্পিকের করার কথা হচ্ছিল গিয়ে 29টা ডিসিপ্লিন নিয়ে, কিন্তু বাংলাদেশে মাত্র এখন 8টা ডিসিপ্লিন, আমরা আরও 2টা যোগ করে 10টা ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। এখন আমাদের প্ল্যান হবে হচ্ছিল গিয়ে শুধু নট অনলি যে খেলবো, আমরা চেষ্টা করছি যে প্রশিক্ষণের মাধ্যমে যেন আসলে বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যাথলেটকে যেন প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যেন কিছু অ্যাচিভমেন্টে বা ফলাফলে আমরা বিশ্বাসী। পাশাপাশি হচ্ছিল গিয়ে এই প্যারা অ্যাথলেটদের জন্য যদি ওরা ভালো রেজাল্ট করে ওদেরকে হচ্ছিল গিয়ে সরকার যেমন ক্রিয়া ভাতা বা যে মানে যেভাবে চেষ্টা করছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিও চিন্তা ভাবনা করছে যে আসলে কি ওদেরকে যেন অন্তত পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা নিয়ে যেতে পারি। মানে নট অনলি যে খেলা বাট অলসো ওদের পুনর্বাসন প্রক্রিয়াটাও কিন্তু স্পেশালি প্যারা অ্যাথলেটদের পুনর্বাসন প্রক্রিয়া বেশি ইম্পর্টেন্ট, কারণ তাহলেই কিন্তু ওরা সবাই এরকম আরও ভালো ভালো প্লেয়াররা আসবে। কারণ আপনারা জানেন যে আপনারা প্রতিবন্ধী
মানে কি, মানে শব্দ হচ্ছে পিছিয়ে থাকে। কিন্তু আমরা ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মাধ্যমে চিন্তা ভাবনা করছি যে ওরা যেন আসলেই পিছিয়ে না থাকে, ওরা যেন খেলার পাশাপাশি যেন পুনর্বাসন প্রক্রিয়া যেন সমাজের অন্তত সাধারণ মানুষের সাথে যেন মিশে যেতে পারে, এবং ওদেরকেও যেন আমরা মনে করতে পারি যে ওরাও বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যাথলেট, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলি নিয়ে আসতে পারে। এবং তারা প্রমাণ করেছে, নিজেদের সাফল্য দিয়ে স্বর্ণপদক অর্জন করেছে। তাদের আসলে মানে দেখা যাচ্ছে যে তারা যদি সুযোগ পান এবং সেই সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিগুলো যদি তাদেরকে দেওয়া হয় ঠিক মতো, তাহলে তারাও আসলে সেই জায়গায় বিশ্ব মঞ্চে তারাও আসলে বাংলাদেশের লাল পতাকা ওড়ানোর জন্য তারাও আসলে যোগ্যতাটা রাখেন। মৃদুল ভাই, আমরা অনেক আলোচনা করবো, আরো অনেক আলাপ রয়েছে, তবে বিরতির সময় হয়ে গেছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেখছেন এখন মাঠে। আমরা আলাপ করছিলাম প্যারালিম্পিক কমিটি নিয়ে। মৃদুল ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ওই যে আপনাদের যে সাফল্যটা এনেছেন এখন পর্যন্ত, সেটা আসলে বিগত সময় কমিটি সেটা করতে পারেনি। এইটার জন্য তো আসলে সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা, যে বিষয়টা, যে স্পন্সর, আর্থিক দৈন্যদশা সবগুলো কমিটির বা সবগুলো ফেডারেশনের রয়েছে। এই পরিস্থিতিতে আপনি তো অনেক ইন্টারন্যাশনাল, আপনি ইউরোপের দেশেও গেছেন, আপনি ইন্টারন্যাশনালি অনেকভাবে আসলে নিজেকে সেইভাবে প্রস্তুত করেছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী ক্রীড়াঙ্গনের এইটা আসলে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এটা আমি মনে করি যে এটা প্ল্যান মাফিক কিছু কাজ করা, মানে সঠিক পরিকল্পনা যদি গ্রহণ করা যায়, আমরা যদি সঠিক প্রশিক্ষণে যদি ব্যবস্থা করতে পারি, আর সঠিক প্রক্রিয়ায় যদি আমরা একটা প্রসেসের মধ্যে যদি যেতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে অ্যাচিভমেন্ট আসবে। যেমন আসলে স্পোর্টস কালচারটাই আমি মনে করি যে চেঞ্জ করা উচিত। আমি মনে করি যে এরকম একদম যেমন আমরা এখন থেকে চিন্তা ভাবনা করছি যে আগামী 4 বছরের প্ল্যান আমরা সাজানোর চেষ্টা করছি। যেমন আমাদের বাংলাদেশে উচিত হচ্ছিল গিয়ে যদি আমরা র্যাঙ্কিং প্রক্রিয়া, যেমন আগে কখনো ওইভাবে খেলে নাই বা ইন্টারন্যাশনাল কোনো স্পোর্টসে বাংলাদেশের ন্যাশনাল প্যারালিম্পিকের প্লেয়াররা কখনো তেমনভাবে অংশগ্রহণ করে নাই। কালচারই হচ্ছিল গিয়ে যে এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করবে, আর অলিম্পিকে মানে ওয়ার্ল্ড প্যারালিম্পিক যেটা হবে ওইখানে 1জন বা 2জন প্লেয়ার পাঠাবে। কিন্তু আমরা যদি আসলে স্পন্সরের মাধ্যমে, সরকারের মাধ্যমে যদি আমরা সুন্দরভাবে প্রত্যেকটা ইভেন্টে, স্পেশালি ডিসিপ্লিনগুলিতে যদি আমরা এরকম ছোট ছোট গেমসেও যদি আমরা অংশগ্রহণ করতো, যদি প্লেয়াররা যদি সেই র্যাঙ্কিংটা পেতো, কারণ এশিয়ান প্যারা গেমসে বা ওয়ার্ল্ড গেমসে কিন্তু কখনো, ওয়ার্ল্ড প্যারা গেমসে কিন্তু কখনো র্যাঙ্কিং ছাড়া বা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ছাড়া কিন্তু অংশগ্রহণ করতে পারে না। এই জন্য গেলে আমাদের প্লেয়াররা জানেও না, যে ওরা মনে করে যে এই বাংলাদেশ প্যারা গেমসে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে, ওরা নিশ্চয়ই এখনই যেতে পারবে, কিন্তু আসলে তো এটা ক্রাইটেরিয়া না। ক্রাইটেরিয়া হচ্ছে র্যাঙ্কিং থাকতে হবে। আচ্ছা, র্যাঙ্কিংটাও তো থাকতে হবে, সেটা হচ্ছে নিয়মিত খেলার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে। সেটা কি আপনারা আসলে নিশ্চিত করতে পারছেন কিনা? বলছেন যে কমিটি, পুরনো কমিটি, সেটা আসলে তারা বড় বড় টুর্নামেন্টগুলোতে আসলে তারা যাওয়ার চেষ্টা করেছিল, তবে যেই টুর্নামেন্টগুলো অন্য সময় হয়, যেমন এশিয়ান গেমস বা অন্য টুর্নামেন্টগুলো, সেগুলো তো আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ছোট ছোট যেমন ওয়ার্ল্ড প্যারা সিরিজ, যদি আর্চারি সিরিজ, এই যে সামনে একটা টিম যাবে আমাদের এখানে হচ্ছিল গিয়ে আর্চারি ফেডারেশন পাঠাবে বা আমরাও সহযোগিতা করছি। পাশাপাশি দেখা গেছে যে জাপান প্যারা ব্যাডমিন্টন বা আদার্স ছোট ছোট গেমসেও যদি যায়, ওইখানেও কিন্তু বাংলাদেশের প্লেয়াররা শুধু নট অনলি যে অ্যাচিভমেন্টের জন্য অ্যাচিভমেন্টও পাবে, পাশাপাশি হচ্ছিল র্যাঙ্কিং পাবে। র্যাঙ্কিং করলে তখন হচ্ছিল গিয়ে ও ভালো অর্জন করতে পারবে, তখন ওয়ার্ল্ড গেমসে বা এশিয়ান প্যারা গেমসে গিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের এই 4 বছরের একটা প্রক্রিয়াই হচ্ছিল গিয়ে আমরা ছোট ছোট প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করব এবং ওদেরকে একটা র্যাঙ্ক, মানে প্রত্যেকটা প্লেয়ার হচ্ছিল একটা র্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে যাবে, তারপরে ক্লাসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে যাবে। তখন হচ্ছিল পরবর্তীকালে কোনো একটা জায়গায় গিয়ে মানে এশিয়ান প্যারা গেমস বা ওয়ার্ল্ড মানে প্যারালিম্পিক গেমসে ভালো রেজাল্ট করতে পারবে। আসলে সবচেয়ে বড় কথা কি, যে এখানে কি রেজাল্ট করলে কিন্তু শুধু মানে আমাদের মানে এটা ক্রীড়াঙ্গনের অর্জন না। আমি মনে করি যে এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রতিবন্ধী যারা প্যারা অ্যাথলেট আছে বা প্রতিবন্ধী ক্রীড়াবিদ আছে, ওরাও কিন্তু একটা এক্সাম্পল হবে অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে। তখন হচ্ছিল গিয়ে আমাদের আরও অন্যান্য প্রতিবন্ধীরাও তখন উৎসাহ পাবে যে আমরা, যেমন আজকে ক্রিকেটটা এই পর্যায়ে কেন, যে আমরা একটা ভালো ভালো ক্রিকেটার পাচ্ছি কেন, বিকজ অফ একটা ক্রাইটেরিয়া আছে বা একটা চেইন আছে, একটা প্যানেল আছে বা একটা পাইপলাইন আছে। আমরা আসলে নেক্সট 4 বছরের জন্য আমরা একটা পাইপলাইন তৈরি করে দিতে চাই, এবং এর মাধ্যমে এই ক্রীড়াঙ্গনে যেন একটা অ্যাচিভমেন্ট বা ফলাফলও রেজাল্ট মানে পাই যেন।
যেমন আমাদের অলিম্পিকে মানে ওয়ার্ল্ড অলিম্পিকে বা এই যে কমনওয়েলথ গেমসে বা এশিয়ান গেমসে বা অলিম্পিক গেমসে যদি আসলেও যদি আরেকটু সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আরেকটু ভালো একটা পাইপলাইন তৈরি করার মাধ্যমে যদি খেলোয়াড়দের যদি আনতে পারতো, যদি এরকম ভালো ভালো যারা ওদেরকে যদি সুন্দরভাবে প্র্যাকটিস করাতে পারতো, প্রশিক্ষণটা যদি ওইভাবে করতে পারতো, আন্তর্জাতিক মানের যদি প্রশিক্ষণ করতে পারতো, তাহলে কিন্তু ওইখানেও রেজাল্ট আসতো। এবং আমাদের 4 বছরের চিন্তা ভাবনা হচ্ছিল গিয়ে আমরা খালি ভালো ফলাফল না, আমরা এমন কিছু প্যারা অ্যাথলেট তৈরি করে দিয়ে যাব যেমন পরবর্তীকালে যেন এটা উদাহরণ হয়ে থাকতে পারে, এবং রেজাল্টও আনবো এবং পুনর্বাসন প্রক্রিয়াটা চালাবো, ওদেরকে হচ্ছিল বেতন ভাতার মধ্যে নিয়ে আসবো। এগুলি হচ্ছিল আমাদের চিন্তা ভাবনা। এবং আমি মনে করি যে বর্তমান যে সরকার, বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া প্রতিমন্ত্রী, বর্তমান আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছে ক্রীড়াঙ্গনকে নিয়ে, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি যেন মানে এই বর্তমান সরকার এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে, এবং ওই যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই জিনিসটাকে যেন ন্যাশনাল প্যারালিম্পিকের এবার যেন 7 জন আমরা দিতে পেরেছি, মানে 7 জন হচ্ছিল ক্রীড়া ভাতা পাচ্ছে বেতনের আওতায়, এবং আমরা যেন সামনে হচ্ছিল অন্তত 50 জন আমাদের যেন ক্রীড়া মানে প্যারা অ্যাথলেটদের জন্য বেতন ভাতার মধ্যে আনতে পারি। এটা হচ্ছিল আমাদের মানে স্বপ্ন, আমাদের চিন্তা ভাবনা। আচ্ছা, এশিয়ান গেমসের জন্য সবগুলো ফেডারেশন যারা যাচ্ছে, 12টার বেশি ফেডারেশন তারা অন্তর্ভুক্ত হচ্ছে, তাদের আসলে একটা ভাতা দেওয়া হয় বা অনুদান দেওয়া হচ্ছে সেই তাদের চাহিদা মতো। আপনাদের কোনো বাজেট বা অনুদান আপনারা দিয়েছেন কিনা মন্ত্রণালয়ে? আসলে এবার হচ্ছিল গিয়ে আমরা অলরেডি জমা দিয়েছি, ক্রীড়া মন্ত্রণালয় জমা দিয়েছি প্রশিক্ষণের, মাত্র বর্তমানে প্রশিক্ষণ শুরু হবে। আমরা প্রশিক্ষণ ক্রাইটেরিয়ার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমাদের মানে প্রশিক্ষণের যে টাকাটা মানে যে দরকার, যেই প্রয়োজন, ওই মানে আমাদের একদম নির্দিষ্ট 77 লাখ টাকা আমি একদম সেগ্রিগেট করে মানে একদম ধরে ধরে যে এখানে ক্রীড়া যারা অ্যাথলেটদের জন্য, কোচদের জন্য, তারপরে সরঞ্জাম যতটুকু সম্ভব মানে যত কম সম্ভব ওই টাকাটা জমা দিয়েছি। পাশাপাশি হচ্ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের জমা দেওয়া আছে, এবং আমরা আশা করছি যে যদি ক্রীড়া মন্ত্রণালয় দিয়ে দেয় তাহলে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা ওইভাবে নিব, বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিয়ে দিলে ক্রীড়া মন্ত্রণালয় থেকে। কিন্তু আমরা আশা করি যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় পরবর্তী টাকাটা যে আমাদের যে বিদেশ যে আমরা যে এই জাপানের আইচি নাগোয়াতে যে যাব, ওইখানে যে সকল, কারণ আমাদেরকে কিন্তু আগেই অ্যাকোমোডেশনটা মানে সব কিছু কনফার্ম করতে লাগে যে আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে হোটেল ভাড়া থেকে প্রত্যেকটা জিনিস তো করতে লাগে। আমরা অলরেডি জমা দিয়েছি এবং সামনে আবার জমা দিব। আশা রাখি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের ওই টাকাটা দিবেন এবং এর মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে পারবো এশিয়ান প্যারা গেমস। 70 লাখ টাকাটা কি শুধু অনুশীলনের জন্য নাকি আপনাদের প্লেন ফেয়ার বা? 70 লাখ টাকাটা ছিল অনুশীলন 2 মাসের, কারণ এখানে শুধু কারণ আমাদের তো আর ওই রকম ক্রীড়া সরঞ্জাম নাই যে আমাদের মানে যেমন আর্চারি টিম যাবে, আর্চারি টিমের জন্য মানে আমরা নির্ভর করতে লাগে হচ্ছিল কি আমাদের আর্চারি ফেডারেশনের উপর, যে ওই অ্যারো বা তীর বা ধনুক যায় ওই সব কিছু তো নির্ভর করতে লাগে আর্চারি ফেডারেশনের জন্য। কিন্তু আমরা চাচ্ছি যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিও কিছু কিছু জিনিস আমাদের নিজস্ব থাকবে, যেন আমরা অন্তত আর্চারি টিমকে সাহায্য করতে পারি। এখন দেখা গেছে যে ব্যাডমিন্টন টিমের জন্য আমাদের সব কিছু ডিপেন্ড করতে লাগে, আমাদের সব কিছু গিয়ে ন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন যেটা, এইটার জন্য আসলে আপনারা যে ফেডারেশন যে স্ব ফেডারেশনগুলো কি আপনাদেরকে সহযোগিতা করে কিনা টুর্নামেন্টগুলো আগে? না দেখা যায় যে অনেক সময় অনেক বিতর্ক তৈরি হয় যে এক ফেডারেশন আরেক ফেডারেশনকে আসলে মাঠ ছাড়ছে না, সহযোগিতা করছে না ইকুইপমেন্ট দিয়ে। আপনাদের তো আমি কিন্তু এটার জন্য আমি মনে করি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি যথেষ্ট সৌভাগ্যবান যে প্রত্যেকটা ফেডারেশন, স্পেশালি ব্যাডমিন্টন ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, আর্চারি ফেডারেশন, তারপর তাইকোয়ান্দো ফেডারেশন, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি মানে সাহায্য পেয়েছি। বিকেএসপিতে আমরা ট্রেনিং করিয়েছি গত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে, এবং এখন আমি অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে আমরা সাহায্য পাচ্ছি। যেমন আমরা যে মানে এশিয়ান প্যারা গেম মানে বাংলাদেশের যে প্যারা গেমস আমরা করেছি আর কি, যে 2026-এ, ওইখানেও কিন্তু প্রত্যেকটা ফেডারেশন থেকে কোচ এবং সবাই কিন্তু এসে আমাদেরকে হেল্প করেছে। প্রত্যেকটা কোচ এসে মানে আমাদের খেলা পরিচালনা করেছে। এর জন্য আমরা মনে করি যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি স্পেশালি কিন্তু আপনি জানেন যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে, ক্রীড়াবিদদের ক্ষেত্রে, স্পেশালি ডিসেবিলিটি সেক্টরটার প্রতি সবারই একটা সফট কর্নার কাজ করে। এই জন্য আমি মনে করি যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি যথেষ্ট সৌভাগ্যবান।
আচ্ছা, আপনারা তো জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে জাতীয় স্টেডিয়ামে দেখা যাচ্ছে এশিয়ান গেমসের জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন আসলে তারাও অনুশীলন করবে, সামনে আবার জাতীয় ফুটবল দলের প্র্যাকটিস রয়েছে এবং তারাও ক্যাম্প শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এই জায়গায় আসলে কোনো মানে বাগ বিতণ্ডা শুরু হবে কিনা, যে মাঠের সময়, অনুশীলন সময়, কারণ আপনাদের তো পুরো মাঠটাই তো মোটামুটি লাগবে। না, আমরা আশা করি যে এটা সময় ভাগ করেই কাজ করব, এমন কিছু করব না, কারণ জাতীয় ফুটবল দল এটাই আমাদেরও দেশের সবচেয়ে বড় গৌরবের একটা বিষয়। কারণ আমরা তো এমন কিছু করব না, যে আমরা চেষ্টা করব যে সবার সাথে সম্পৃক্ত হয়ে সবার সাথে একসাথে হয়েই যেন কাজটা করতে পারি। একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিব, যেন অন্যান্য কোনো কারোর সাথে যেন কোনো ঝামেলা বা কোনো ক্ল্যাশে যেতে না হয় বা কোনো প্রবলেম সৃষ্টি না হয়। এটা সবাই মিলে মিলিত প্রয়াসের মাধ্যমে কাজ করব। আসলে এই সবাই যদি সম্মিলিতভাবে আসলে উদ্যোগটা নেয়, তাহলে আসলে কোনো জায়গাতেই সমস্যাটা থাকে না। মৃদুল ভাই, আমরা আরো অনেক আলাপ করব, তবে বিরতির পর। দর্শক, সময় হলো আরো একটা বিরতি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। ভাই, মাঠ নিয়ে সমস্যার কথা বলছিলাম, আপনাদের এখনো কোনো নিজস্ব মাঠ কেন সরকার সেই ব্যবস্থাটা করতে পারেনি, বা আপনারা তো 2 বছর হয়ে গেছে, কেন কোনো উদ্যোগ নেননি? অন্য মাঠের উপর কেন এখনো নির্ভরশীল হতে হচ্ছে? কারণ জাতীয় স্টেডিয়াম তো দুইটা ফেডারেশনকে দিয়ে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের 4 বছরের যে আমরা যে একটা প্ল্যানের মধ্যে যাচ্ছি, এর মধ্যে সবচেয়ে আমাদের বড় মানে বর্তমান সরকার থেকে শুরু করে সবার কাছে আমাদের মানে বেসরকারি পর্যায়ে আমরা সবার সাথে যোগাযোগ করছি যে আমাদের জন্য নিজস্ব জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স থাকে। এবং আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা চিন্তা ভাবনা করছে যে সাপারে এটা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি কিন্তু সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা দেশে, যেমন রিসেন্টলি আমি একটা প্যারা থ্রোবল একটা গেলাম হচ্ছিল মালয়েশিয়াতে, আমাদের একটা টিম গেল এবং এশিয়ান ওই টিমটা হচ্ছিল আবার এশিয়াতে যে প্যারা থ্রোবল টুর্নামেন্ট হবে এটা চান্স পেয়েছে, মানে ওইখানে অ্যাটেন্ড করে। ওইখানে গিয়ে দেখলাম যে মালয়েশিয়ায় একদম জাতীয় প্রতিবন্ধী মানে প্যারালিম্পিক কমপ্লেক্স আছে, ক্রীড়া মানে স্পোর্টস কমপ্লেক্স। যেমন আমাদেরও চিন্তা ভাবনা যে আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, এবং সরকারেরও চিন্তা ভাবনা প্লাস বেসরকারি পর্যায়ে আমরা চেষ্টা করছি যে যেন সবার সাহায্য নিয়ে আমরা যেন একটা ন্যাশনাল প্যারা স্পোর্টস কমপ্লেক্স যেন আমরা করতে পারি। এবং এইটাই হচ্ছিল গিয়ে আমাদের বর্তমান যে কমিটি আছে, আমরা আশা করি যে আগামী 4 বছরের মধ্যে এইটা অন্তত ফুলফিল করে যেতে পারবো, যে প্রতিবন্ধী ক্রীড়াবিদরা স্পেশালি প্যারা যারা অ্যাথলেট আছে ওরা যেন অন্তত নিজস্ব ক্রীড়া স্পোর্টস কমপ্লেক্সে যেন প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে, কার উপর যেন ডিপেন্ড করতে না পারে হয়। সংসদ ভবনের পেছনে যে মাঠটা রয়েছে সেটা তো ক্রীড়া প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের জন্য আসলে সরকার এরই মধ্যে আসলে বরাদ্দ দিয়েছে। সেই জায়গাটা, সেই মাঠটাকে আপনারা পেয়েছেন কিনা, বা আপনারা এখন প্র্যাকটিস করতে পারেন কিনা ওই মাঠে? এখানে হচ্ছে আমরা কিছু প্রোগ্রাম করেছি, স্পোর্টস প্রোগ্রাম আমরা ওখানে করেছি, এমপুরি ফুটবল স্পোর্টস, বা কখনো যদি কারণ ওইটা তো আসলে ইন্টারন্যাশনাল কোনো কমপ্লেক্সের মতো বা ইন্টারন্যাশনাল মাঠের মতো না, যে মানে এটা এখনও করে নাই। কিন্তু আমি আশা রাখছি যে এটা আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যানারে আর কি পরিচালিত হয়। কিন্তু আমরা যেমন আমরা বলেছি যে এরকম যদি আমরা যদি আমাদেরকে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিতে যদি আমাদেরকে এটার দায়িত্ব দেওয়া হয়, বা যদি প্রতিবন্ধী জাতীয় মানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আমরা এটা যদি পাই, তাহলে আমরা কি করব, ওটা ইন্টারন্যাশনাল মানে কিন্তু গড়ে তুলতে হবে। দেখা গেছে ওখানে ফুটবল খেলার জন্য উপযোগী, কিন্তু অ্যাথলেটিক্স বা আদার্স খেলার জন্য কোনো উপযোগী কোনো ওইটা কিন্তু গ্রাউন্ড না। যেমন এখানে সুইমিং কোনো, যেমন আমাদের প্যারা সুইমাররা মিরপুরের সুইমিং কমপ্লেক্স থেকে ইন্টারন্যাশনাল মানের ওইখানে গিয়ে কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু আমরা ভালো ফলাফল অর্জন করতে পারবো বা ওইখানে গিয়ে কম্পিট করতে পারবো। কিন্তু যদি আমরা পুকুরের মধ্যে যদি আমরা করি তাহলে কি হবে? এই জন্য একদম প্রপার পরিবেশ এবং প্রপার কমপ্লেক্স বা প্রপার ইন্টারন্যাশনাল মানের কোনো একটা জায়গায় প্র্যাকটিস করে কিন্তু আমাদের অর্জন আসবে, নাহলে কিন্তু আসবে না। যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় তখন আমরা চিন্তা ভাবনা করবো একদম ইন্টারন্যাশনাল মানে গড়ে তোলার জন্য। কারণ স্পোর্টসের সাথে রিলেটেড পার্সন নয়, যেমন আমি একজন ডিসেবিলিটি স্পোর্টস এক্সপার্ট, আমি কিন্তু ডিসেবিলিটি স্পোর্টসের উপরে কিন্তু পিএইচডি করে এসেছি। এবং আমরা তাছাড়াও আমাদের কমিটির যারা আরও অন্যান্য যারা আছে বা স্পোর্টস বিশেষজ্ঞ আছে, ওনাদেরকে নিয়ে কিন্তু যে কোনো কিছু করতে হবে। মানে আমি মনে করি যে যাই কিছু করব প্রপার পার্সনরা যেন প্রপার জিনিস তৈরি করে, এমন কিছু তৈরি করব না। যেমন আমি মনে করি যে ওইখানে যে
অ্যাক্সেসিবিলিটির একটা ব্যাপার আছে, যে আপনারা জানেন যে হুইল চেয়ার পার্সনদের জন্য র্যাম্পের ইউজ হয়, বা ওয়াশরুমটা যেন অন্তত ডিসেবিলিটি ফ্রেন্ডলি হয়, মানে এমনভাবে তৈরি করতে হবে। এমন আমি ওইখানে কিছু আমি দেখেছি যে মানে অন্তত আমি একজন মানে ডিসেবিলিটি স্পোর্টস এক্সপার্ট বা ডিসেবিলিটি এক্সপার্ট হিসেবে আমি দেখেছি যে ওটা ডিসেবিলিটি ফ্রেন্ডলি অতটা আমি মনে করি না। মানে আমি সত্যি কথা বলবো, এবার আমি মনে করি যে কোনো এক্সপার্ট যাদের মানে অন্তত মানে বিশেষ দক্ষতা বা যারা বিশেষজ্ঞ, ওদেরকে দিয়ে যেন অন্তত যে কোনো কিছু কাজ করা হয়। আচ্ছা, আপনারা এখন আসলে কোথায় অনুশীলনটা করছেন? কারণ প্রতিনিয়ত আপনাদের অনুশীলনের মধ্যে থাকতে হচ্ছে। আপনারা কয়েকদিন আগেই শখানেক যারা প্রতিবন্ধী যারা সুইমার রয়েছেন তাদেরকে নিয়ে আপনারা মিরপুর যে সুইমিং কমপ্লেক্সটা রয়েছে সেখানে আপনারা অনুশীলন এবং আপনারা একটা টুর্নামেন্টও করেছেন। সেই জায়গাটাতে ডিজিটাল স্কোরবোর্ডের যে বিষয়টা, নর্মাল সুইমারদের ক্ষেত্রে হয় কি যে আন্তর্জাতিক কোনো ইভেন্টে যেতে হলে ডিজিটাল স্কোরবোর্ডের যে স্কোরটা সেটা আসলে খুব বেশি প্রয়োজনীয়, না হলে কাউন্ট করা হয় না। এই ক্ষেত্রে আপনাদের কোনো মানে সমস্যা হয়েছে কিনা, যেহেতু ডিজিটাল স্কোরবোর্ডটা নেই? যেমন আমরা এটা একটা ভালো কোশ্চেন, বিকজ অফ যেমন আমরা চিন্তা ভাবনা করছি যে যেমন আমরা এশিয়ান প্যারা গেমসে যাব, এখন আমাদের কিন্তু পুরো অ্যানালাইসিস করে বের করতে হচ্ছে যে গতবারের রেজাল্ট থেকে শুরু করে রিসেন্ট রেজাল্ট। এখন ওই রিসেন্ট রেজাল্ট অনুযায়ী কিন্তু আমাদের যে আসলে আমরা পদক পাওয়ারও তো ক্রাইটেরিয়া আছে, যে আমরা ওই যে বললেন যে ডিজিটালি আসলে সঠিক প্রক্রিয়াটা লাগবে, যে সঠিক একদম ফলাফলটা যদি আসলে দেখা গেছে 0.1 বা 0.01 এর কারণেও কিন্তু পদক হাতছাড়া হয়ে যায়। কারণ আমাদের কিন্তু আসলে যে কোনো কিছু করতে, আমি একটু আগে বললাম যে আপনি একদম সঠিক কোশ্চেন এটা, যে এই একদম ওই প্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিক রেজাল্টটা যদি আমরা অর্জন করতে পারি এখান থেকে, তখনই না গিয়ে আমি পদক পাবো। এই জন্য আমি মনে করি যে এই জন্য আমি চেষ্টা করছি যে মানে আমাদের যে সুইমিং কমপ্লেক্সে যে জিনিসটা হবে অন্তত ডিজিটাল স্কোরবোর্ডটাও যেন ইউজ করতে পারি, এবং হাতে ওই যে হ্যান্ড স্টপ ওয়াচের মাধ্যমে না নিয়ে আমরা যেন আসলেই যদি ওইগুলি ইউজ করতে পারি। এবং আমরা কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে শুরু করে মন্ত্রণালয়কে জানিয়েছি যে আমাদের প্র্যাকটিসের মানে পরিবেশটা যেন অন্তত ইন্টারন্যাশনাল মানে হয়, তখন আমরা রেজাল্ট পাবো, তাছাড়া কিন্তু আমরা রেজাল্ট পাবো না। এই জন্য কিন্তু ওই লোকে আন্তর্জাতিক মানে আমাদের এখানে মানে আন্তর্জাতিক গেমসে গিয়ে আমরা ওই রকম রেজাল্ট কিন্তু করতে পারি না। কিন্তু যদি ওইভাবে যদি একদম প্রপার যদি সব কিছু যদি মানে আমি ওই যেখানে মালয়েশিয়া গেলাম বা ইন্ডিয়ায় বা যে কোনো জায়গায় গিয়ে যে কমপ্লেক্সগুলি দেখেছি, স্পোর্টস কমপ্লেক্স বা দুবাইতে এশিয়ান, ওইখানে কিন্তু একদম প্র্যাকটিসও করা হয় কিন্তু একদম ইন্টারন্যাশনাল মানের প্রত্যেকটা জিনিস দিয়ে, এবং একদম পুরা স্কোরবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেন একদম প্রতিযোগিতা মানে ইন্টারন্যাশনাল মানে হয়, ওইখানে কিন্তু প্র্যাকটিস করে। বাংলাদেশেও কিন্তু এই কালচারটা আমাদের আনা উচিত, তাহলেই কিন্তু অ্যাচিভমেন্ট আসবে, নাহলে কিন্তু এছাড়া কখনোই অ্যাচিভমেন্ট আসবে না। নিশ্চয়ই মৃদুল ভাই, আরো বেশি আসলে পরিকল্পনা থাকতে হবে আসলে মন্ত্রণালয় এবং বর্তমান সরকার এসে নিশ্চয়ই আসলে যে গতিতে এগিয়ে চলছে নিশ্চয়ই সেই পরিকল্পনাটা তাদের থাকবে। মৃদুল ভাই, আরো একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। মৃদুল ভাই, যেটা আপনাদের প্যারা অলিম্পিকের সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে যে আপনাদের বলছিলেন যে ক্রীড়া কমপ্লেক্সের মাধ্যমে আপনারা যদি পান সেই জায়গাটাতে আপনারা অনেক বেশি এগিয়ে যাবেন। এই ক্রীড়া প্যারা যেটা ন্যাশনাল কমিটি রয়েছে, এই জায়গা থেকে কি আপনাদের ইনকামের কোনো ব্যবস্থা রয়েছে কিনা বা সুযোগ থাকবে কিনা? যেমন গত বছরও মানে আমরা যে গত বছর যে অ্যাচিভমেন্ট পেলাম, এর জন্য কিন্তু আমাদের দেখা গেছে আমাদের নিজস্ব টাকা মানে বা লোন করে আমাদেরকে যেতে হয়েছে, যেটা গভর্নমেন্ট থেকে টাকা দিবে, ওই টাকাটা পূরণ করে ওই ব্যাকআপটা দিয়ে তারপরে ওই লোনটা পরিশোধ করে। কত টাকা লোনে রয়েছেন? প্রায় হচ্ছিল 3 কোটি টাকার মতো লোনে আছে। একটা টুর্নামেন্টের জন্য আপনাদের 3 কোটি টাকা? হ্যাঁ, জাস্ট ওই যে ওইখানে 2,76,00,000 টাকা আমরা ওইখানে লেগেছিল আর কি, সব প্লেন ফেয়ার সবকিছু সহ। কয়জন প্লেয়ার ছিল? আমাদের 50 জনের মতো আমাদের একটা টিম গিয়েছিল। আমরা এমনি প্লেয়ার ছিল কয়জন? প্লেয়ার ছিল 30 জনের মতো। আচ্ছা, এইখানে সরকারি কর্মকর্তা সহ আমাদের কোচ, কারণ আপনারা জানেন যে একজন হুইল চেয়ার পার্সনকে কিন্তু সহকারী ছাড়া সম্ভব না, কারণ ওইখানে কিন্তু ম্যানেজমেন্ট ও একা কিন্তু মেনটেন করতে পারবে না। তার মানে অন্য ফেডারেশনের থেকে আপনাদের এই প্যারালিম্পিকের খরচটা একটু বেশি? খরচটা বেশি না, মানে অন্তত এখন ওই লোকে সহকারী হিসেবে থাকতেই লাগবে, কারণ এখন যে সেলফ ডিপেন্ডেন্ট তিনি কিন্তু নিজেরটা নিজে করতে পারতেছে, পা বা হাত আসতে, কিন্তু ওটাও ও নিজে চলতে পারতেছে, ফিরতে আসছে। কিন্তু আমরা যেমন হুইল চেয়ার বাস্কেটবল টিম গেছে 4 জনের বা
ছেলেদের টিম মেয়েদের টিম, ওই মেয়েদের টিমরা কিন্তু ব্রোঞ্জ পেয়েছে। ওদের দেখা গেছে আমরা কিন্তু সহকারী নিতে পারি নাই, কিন্তু আসলে অন্যান্য দেশ কিন্তু সহকারী নিয়ে যায়, কিন্তু আমরা দেখা গেছে যে আমাদেরকে কোচদেরই কি হেল্প করতে হয়েছে। এখন এখানে হলো আমরা চেষ্টা করি যত ব্যয়টাকে কমানো যায়, মানে বাংলাদেশে তো আর অত টাকা পয়সা নেই, আমরা কিন্তু ওইভাবেই চিন্তা করি, কিন্তু আসলে স্পন্সর বা সরকার যদি ওইভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের দিয়েই কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলি আসবে। এখন আমরা চেষ্টা করছি যে মানে নিজস্ব মানে অন্তত মানে অন্য ফেডারেশন থেকে এই প্যারালিম্পিকের মধ্যে কি আসলে সুনজরটা কম নাকি সবার সরকারের বিশেষ করে? সুনজরটা আমি মনে করি যে আগে ছিল না, কিন্তু এখন বর্তমান সরকার কিন্তু যথেষ্ট সুনজর দিয়েছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে নতুন কুড়ির মতো মানে প্যারা স্পোর্টসটাও যেন করতে পারি, অন্তত সারা বাংলাদেশে যেন ছড়িয়ে দিতে পারি। ওইখান থেকে যেন একদম জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে যেন প্যারা অ্যাথলেটরা বেরিয়ে আসে। কারণ দেখেছেন যে প্যারা অ্যাথলেটদের মাধ্যমে প্যারালিম্পিকের মাধ্যমে বড় অ্যাচিভমেন্টগুলি আসতে পারে। এই জন্যই কিন্তু বর্তমান সরকার, বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয় চিন্তা ভাবনা করছে যে নতুন করি স্পোর্টসের মতো আমাদের নতুন করি প্যারা স্পোর্টস যেন সারা বাংলাদেশে হয়। তাহলে আমি মনে করি যে সুনজরে এসেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, প্যারা অ্যাথলেটরা, প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। আচ্ছা, আপনি আয় ইনকামের কথা বলছিলেন যে আয়টা আসলে কিভাবে সম্ভব ক্রীড়া কমপ্লেক্স যদি হয়ে যায়? ক্রীড়া কমপ্লেক্স হয়ে গেলে আমি মনে করি যে অন্তত ওই যে মানে আমরা কি করতে পারি যে আমাদের নির্দিষ্ট টাইম, যেমন খেলার টাইম ছাড়া আমি কিন্তু সাধারণ যারা অ্যাথলেট বা সাধারণ যারা মানে জনসাধারণ ওদের জন্য যারা দেখা গেছে যে সুইমিং কমপ্লেক্সটা আমরা সুইমিংয়ের প্র্যাকটিসের জন্য আমরা দিতে পারি। তারপরে মাঠটাকে অন্তত দেখা গেছে যে যদি মাঠ থাকে আমাদের মাঠটাকে ফুটসাল বা ফুটবল অনেকে কিন্তু বাংলাদেশে কিন্তু বিশেষ করে ঢাকা শহরে বা ঢাকা শহরের আশেপাশে কিন্তু মাঠের যথেষ্ট অভাব। তখন দেখা গেছে আমরা ওইখানে প্র্যাকটিসের জন্য বা কোনো টুর্নামেন্টের জন্য আমরা দিয়ে টাকা পয়সা অর্জন করতে পারি, মানে টাকাটা আর্ন করতে পারি, যেটা হচ্ছে প্যারা অ্যাথলেটদের জন্য বা প্যারালিম্পিকের মানে জন্য। অন্য ফেডারেশন যদি আপনাদের কমপ্লেক্সে ব্যবহার করে সেই যে অর্থটা আসবে সেটা আসলে আপনাদের ইনকামের মধ্যে যুক্ত হবে। মৃদুল ভাই অনেক ধন্যবাদ, আমাদের হাতে আসলে সময় নেই যে আপনাকে আর সময় দেব। এত সুন্দর আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আমাকে ডেকেছেন এই বিশেষ দিনে, এবং সবসময় আমরা যেন অন্তত প্যারা অ্যাথলেটদের জন্য এই বাংলাদেশের প্যারা স্পোর্টসের জন্য যেন আমরা এই ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি সবসময় সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারি, এই আশা নিয়ে আশা ব্যক্ত করে আমি আমার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে এখন মাঠে এবং এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।